থাকতে হবে যতক্ষণ সম্ভব হয়, আর শেষ অবধি যে টিকে থাকবে সেই জিতবে। ওদের মস্তিষ্কের পরীক্ষা হবে, আমরা চাই ওদের আবেগ প্রকাশ করুক। হ্যাঁ, এখন আমার ভয় করছে। আমরা রয়েছি এপিসোড 6 এ, 13 জন বাকি রয়েছে। তোমরা এখন সবাই মেন ক্যারেক্টার। গল্প জানা বাকি আছে, কন্টেস্টেন্টদের জানাটা। আমি ওদেরকে এতটা নার্ভাস কখনো দেখিনি। এটা হতে চলেছে আমাদের এই এপিসোডের শেষের অংশ। এই মুহূর্তটা সব দলগুলো এখন ভেঙে যাচ্ছে। ও ফিসফিস করে বলছিল, আমি মিথ্যে বলছি। আগের সিজন শুট করার সময় এটা তৈরি হয়নি। নর্থ আমেরিকার সবথেকে বড় সাউন্ড স্টেজ। মনিকা পেরেছে। আমি চেষ্টা করছি ভালো ভালো রিঅ্যাকশন দেওয়ার। তোমরা কি কেউ উচ্চতায় ভয় পাও? জিম পাগল হয়ে গেছে। তুমি পড়ছো 100 ফুট ওপর থেকে। এই সেটে এতটা টেনশন আগে কখনো দেখা যায়নি। তুমি অনুভব করতে পারবে। প্লিজ আমার হাতটা কেউ ভেঙো না। এখানে অনেক কিছু ঘটতে চলেছে। 3 জন এলিমিনেট হতে চলেছে অত্যন্ত নিষ্ঠুর ভাবে। আমি জানতাম এরকম কিছু হবে। কন্টেস্ট্যান্টস, এবার সময় হয়েছে। এখন অনেকেই অবাক হবে। এখানে 3 রকম ক্রেন আছে এবং 3টে প্ল্যাটফর্ম ধরে রেখেছে। এই ক্রেনগুলো কিন্তু 15 টনেরও বেশি ওজন ধরে রাখতে পারে, মানে এটা অসাধারণ। এটার মোটামুটি খরচা কতটা পড়তে পারে? এই তুমি ধরো $5 লাখ বা 5 তার লাখ থেকে ডলার একটু এই বেশি। এপিসোডের হ্যাঁ, জন্য। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা দেখতে দারুণ লাগছে। আমরা এখন সব প্লেয়ারদের 100 ফিট উপরে নিয়ে যাব। আমরা কি এখানেই থামবো? নিয়ে চলো আমাদের 100 ফুট উপরে। এটা একটা ধৈর্যের পরীক্ষা। ওদেরকে একটা পোল ধরে থাকতে হবে যতক্ষণ পারবে, আর শেষে যে থাকবে সেই জিতবে। আমরা যখন ওদের হারনেস পড়াচ্ছিলাম তখনই সেটা ওরা প্রথম পড়ছিল। তারপর যখন ওদের দড়ি দিয়ে বাঁধা হলো, ওরা বুঝতে পারছিল না কেন বাঁধা হয়েছিল। তোমরা কি কেউ উচ্চতায় ভয় পাও? এতটা উঁচুতে আমার ভয় লাগছে। হ্যাঁ, জিম মনে হয় খুব ভয় পাবে। উচ্চতা পছন্দ করে না। একদমই না। কি বলছো? সব থেকে বড় ভয়। আমরা চাই ভিউয়ার্স তোমাদেরকে জানুক, তাই যতটা সম্ভব ভালো করে খেলো। এখানে 140টা ক্যামেরা রয়েছে শুধু এই এপিসোডের জন্য, আর ড্রোন শটগুলো খুবই সুন্দর লাগছে। নিচেও কিছু ক্যামেরা আছে যেগুলো নিচ থেকে উপরে শট নিচ্ছে, ওগুলোও ভালো লাগছে। আমি যা করছি তা হলো সবকিছু ম্যানেজ করা, যেমন সব ক্যামেরা, তাদের ফ্রেমিং, এক্সপোজার। ব্র্যান্ডেন অন্য একটা শট নাও, আমি কিছু পেয়েছি। এতজন ক্যামেরাম্যানকে এই প্ল্যাটফর্মে দাঁড় করানো সম্ভব নয়। তো তোমরা যদি আশপাশটা দেখো, অনেকে জিমির পেছনে দাঁড়িয়ে আছে, কিছু কন্টেস্টেন্টের পেছনে। প্রতিটা প্ল্যাটফর্মের উপরে 5-6 জন করে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, যাতে তারা সব মোমেন্টগুলো ক্যাপচার করতে পারে, যদিও তাতে প্ল্যাটফর্মের ওয়েট লিমিট ক্রস করে যাচ্ছে। চলো এবার খেলাটা শুরু করা যাক। একটা অ্যালার্ম বাজবে, তারপর একটা বিপ শব্দ হবে, তখন ফ্লোরটা পড়ে যাবে এবং ওরা পোল ধরে ঝুলবে। ঠিক আছে, প্ল্যাটফর্ম গুলো নিচে চলে গেছে। খুব তাড়াতাড়ি কি কেউ এলিমিনেট হতে চলেছে? আমরা জানি না এটা কতক্ষণ লাগতে পারে। 2 মিনিট, 3 মিনিট, 30 সেকেন্ডস। তারপর ফ্লোরটা ফিরে আসবে এবং ওরা নেমে পড়বে, একটু রেস্ট নেবে, তারপর ওটা আবার পড়ে যাবে। ঠিক আছে, সবাই উঠে পড়েছে। যদি তোমাদের মনে হয় তুমি জিততে পারবে না, তাহলে হাল ছেড়ে দাও, নেমে এসো। তোমার কি হাত পা কাঁপছে নাকি? নিক পড়বে এক্ষুনি, নিক পড়বে। ও মাই গড! এটা বি আর এল জিতে ভালো এসেছে, পারফেক্ট। আর সবকটা দড়ির সাথে ওদের বাঁধা রয়েছে, তাই তারা প্রায় 40 ফুট অব্দি নিচে পড়বে। তারপর ওদের গতিটা কমিয়ে দিয়ে আস্তে করে নিচে নামানো হবে। ক্লিপ খুলে দেওয়ার পর তাদের এক্স এর উপর দাঁড়াতে হবে। আসলে চ্যালেঞ্জে বাদ পড়া লোকেদের জন্য ওটা তৈরি। দুজন পড়ে যাও অব্দি চলবে। এবারে নিশ্চয়ই আমি পড়বো। আমরা দেখাতে চাই না এটা খুব একটা সেফ, বুঝেছো? মানে জানি এটা খুব অদ্ভুত শোনাচ্ছে। আমরা এটাকে একটু ভয়ানক বানানোর চেষ্টা করেছি। প্লিজ আমার হাত কেউ ভেঙো না। এই চ্যালেঞ্জের মধ্যে কি এমন কিছু ছিল যা খুব বেশি কঠিন ছিল, তোমরা পরীক্ষার সময় বা ধারণা করার সময় বাদ দিয়েছিলে? আমরা বলেছিলাম এটাই করতে, কোনো দড়ি না লাগিয়ে। কোনো দড়ি না লাগিয়ে? আমরা তাহলে তো ভেবেছিলাম প্লেয়াররা নিচে পড়ে যেত, তখন কি হতো? আমরা ওদের জলের মধ্যে ফেলতাম। আরো অপশন মানে ছিল, জল এখানটাতে বা জল থাকতো হ্যাঁ, মাটির জায়গাতে। হ্যাঁ। তাহলে তোমরা এটা চেঞ্জ করলে কেন? তাহলে আমাদের হাইটটা বদলাতে হতো। আচ্ছা, 50 বা 25 ফুট করে হ্যাঁ, দিতে হতো। 50 ফুট। বুঝেছি। তার মানে জিমিরই ইচ্ছা ছিল যে এটা যেন 100 ফুটই হয়। হ্যাঁ, এবং ওটা আরেকটু বেশি ভয়ঙ্কর হতো। অ্যালার্ম বাজাও। এটাই হয়তো শেষ রাউন্ড হতে চলেছে। দেখো, কেউই জানে না এখানে আসলে কি হতে চলেছে। মনিকা তুমি অসাধারণ, মাকড়সার মতন ঝুলছো। ব্রাইলি, আমি তোমায় বিশ্বাস করি। আমি তোমার পাশে আছি, আর টাইলারেরও। তুমি জানো আমি এখনো অবধি যা বলেছি তাই করেছি। যখন মনিকা ওপরে ঝুলছিল তখন ফিসফিস করে কিছু বলছিল। আমি মিথ্যে বলছি। এটা কি তোমরা হেডফোনে শুনতে পেলে? না, এখানে শুনতে পাইনি, অন্যজন শুনেছে। ও আমাদেরকে বলেছে, এবার আমরা টাইলারকে বলবো, সেই অনুযায়ী ও এটা ব্যবহার করবে। মনিকা অফিশিয়ালি জিতে গেছে স্ট্রং গেম। মনিকা পেরেছে। ইয়েস! জিম এখন ভীষণ খুশি। আমি জিমকে এত খুশি কখনো দেখিনি। অনেকে হয়তো আমাকে দেখে এটাই ভাববে যে ছেলেটা খুবই বিরক্তিকর, কিন্তু আমি আসলে হতে চাই জিম ক্যারির মতো। এখন আমি যেমন তোমার সঙ্গে কথা বলছি সাধারণ মানুষের মতো, কিন্তু যখন শো শুরু হবে তখন আমি
মানে ভালো ভালো কথা বলবো আর ভালো ভালো রিয়াকশন দেবো, আর এটাই আমি চেষ্টা করে যাই, এটাই আমার উদ্দেশ্য। কিন্তু জিম তো এখনো একটাও চ্যালেঞ্জ জিতে না। মনিকাই ওকে প্রথম থেকে এগিয়ে নিয়ে চলেছে। মনিকা, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে আর আমার মনে হয় আমি এখনো অবধি 4-5টা চ্যালেঞ্জ খেলেছি আর একটাতেও হারিনি। মনিকা বাকি সব প্লেয়ারদেরকে হারিয়ে এখন হয়ে গেছে স্ট্রংগেস্ট প্লেয়ার, তবে ও হলো একটা কন্টেন্ট মেশিন। জন এখন ভোর 5টা আর এখন আমরা শুট করে যাচ্ছি, আর 1 ঘন্টার মধ্যেই আমাকে ফ্লাইট ধরতে হবে পানামা যেতে। আর পানামাতে গিয়ে শটটা হবে ইএন এর, যে আইল্যান্ডে জিতেছে। হ্যাঁ। মানে একটা 20 সেকেন্ডের ফুটেজের জন্য তোমায় ওখানে যেতে আমাকে হবে। ফ্লাইট ধরতে হবে, তারপর বোট রাইড, তারপর প্রপ প্লেন, তারপর বোট রাইড, আইল্যান্ডে গিয়ে ওকে ঘুরিয়ে দেখাবো। ইয়েন, স্বাগত তোমায় এই $1.8 মিলিয়ন আইল্যান্ডে। ওটা শেষ করি, বোট রাইড, প্রপ প্লেন রাইড, বোট রাইড, প্লেন রাইড দিয়ে ফিরে আসবো ভোর 6টায় পরের দিন। তারপর আবার শুরু হয়ে যাবে শুট করা। আজ রাতে কি হতে চলেছে? আমরা এখন এপিসোড 6-এ আছি আর 13 জন বাকি রয়েছে, তাই ওদেরকে আমরা অনেকটা সময় দেবো যাতে কন্টেন্টটা ভালো হয়। তারপর আমরা পরের গেমটা খেলবো। এটাই মনে করো, আমি তোমাদেরকে বলেছিলাম সিজন 2-তে অনেক বেশি গল্প থাকবে, কন্টেস্টেন্টদের সম্পর্কে জানতে পারবে। এটা শুধু খেলা নয়, ও যেতে হবে এবার। ও। এর পরের গেমটা ঠিক করে দেবে তোমাদের মধ্যে কে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে আর সিদ্ধান্ত নেবে কোন 3 জন জেতার সুযোগ হারাবে $5 মিলিয়ন। কাইল, এখানে কি হচ্ছে? তুমি এখন কি শুনছো? এটা দিয়ে জিমি আর ওর কথাবার্তা শোনা যায়। আমাদের কাছে এমন লোক আছে যারা জিমি যার সাথে কথা বলছে তার শব্দটা বাড়িয়ে দেয়, যাতে আমরা বুঝতে পারি আসলে কি ঘটছে। আমার এই সিটিটা খুব পছন্দ জিমি, আমি যদি জিতি তাহলে এই সিটিটা কিনে নেব, আর তখন আমি হয়ে যাব বিচ সিটির মেয়র অফিসিয়ালি। জেম, তুমি ইন্টারেস্টিং। আর তারপরে সেটে আরো অনেক আলাদা মানুষ রয়েছে। টাইলার এখানে আছে, বুথের স্টোরি প্রডিউসার আছে, যাতে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি এবং আসলে কি ঘটছে সেটা সবাই জানতে পারে। আমরা প্রতিটা প্লেয়ারকে ট্র্যাক করছি, আর এই সিরিজে তাদের অর্জন করা প্রতিটা মাইলস্টোন, ওরা এই সমস্ত চ্যালেঞ্জগুলো কিভাবে পারফর্ম করছে, ওদের কারা বন্ধু, ওরা কাদের সাথে টিম আপ করছে, কারা ওদের শত্রু। চলে এসো সবাই এদিকে, দেখা যাক কে এবার জিতে নেয়। স্মার্ট গেম, যখন ওই হার্টগুলো ভাঙবে তখন তার সাথে অনেকের মনও ভাঙবে। অপেক্ষার শেষ, দরজা বন্ধ করো। আজকের গেমটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ ওরা আজকে শুট করবে জিমির ব্র্যান্ড নিউ সাউন্ড স্টেজে, যেটা জিমি গত 6-7 মাসের মধ্যে তৈরি করেছে। মানে শেষ যখন আমরা এখানে এসেছিলাম এখানে কিছুই ছিল না, আর এখন 4-5টা দেখো এটা তৈরি হয়ে গেছে, এখানে কাজ হচ্ছে। এটা কি নর্থ আমেরিকার সবচেয়ে বড় সাউন্ড স্টেজগুলোর মধ্যে একটা? জিমি এটা শুনলে তোমায় মেরে ফেলবে। এটাই সব থেকে বড় নর্থ আমেরিকার। এটাই সব থেকে বড় হ্যাঁ, সাউন্ড এটাই স্টেজ হচ্ছে সব নর্থ থেকে বড় আমেরিকাতে। সাউন্ড স্টেজ নর্থ আমেরিকার। এটা ফ্রি স্ট্যান্ডিং, কারণ এর মাঝখানে কোনো কলাম নেই। সাধারণত এত বড় স্ট্রাকচারের জন্য কলামের প্রয়োজন হয়। আর এখানে আরো অনেকগুলো আছে। এটা একটা স্টুডিও, ওখানে আরেকটা স্টুডিও, এখানে অনেক সেট রয়েছে অন্যান্য ইউটিউব ভিডিওর জন্য, যেখানে আমরা জিমিকে নিয়ে শুট করেছিলাম। এই পুরো জায়গাটা পরিণত হয়েছে একটা ফিল্মিং ক্যাম্পাসে, আর ভাবলেই অবাক লাগছে যে একজন ইউটিউবার এত কিছু করেছে। স্মার্ট গেমে তোমাদের স্বাগত। যদি তুমি আগের সিজনে আমায় বলতে যে আমাদের সেকেন্ড সিজনের শুটিংটা আমাদের স্টুডিওর ব্যাকইয়ার্ডে আমরা করব, মানে আমার বিশ্বাসই হতো না, কিন্তু এটা হচ্ছে, আমরা পেরেছি। এটাই আমাদের করা এখনো পর্যন্ত সব থেকে ফিউচারিস্টিক কাজ। সেখানে 4 বছর আগে আমরা এসব কিছু ভাবতেই পারিনি। খুব ভালো হবে যদি আমি ওদের গেমটাকে প্র্যাকটিক্যালি বোঝাই। মানে তুমি এমন একটা প্যাটার্ন ফেলে দেবে যেটা খুবই নর্মাল আর সিম্পল হবে। একটা ফেক প্যাটার্ন দাও, একটা সোজা দাগ টেনে দাও। তোমাদের শুধু বোঝানোর জন্য এটা করছি আমি। যদি তোমরা একটাও ভুল পা ফেলো, তারপর আমি গ্রিনের বাইরে পা ফেলবো আর ফ্লোরটা রেড হয়ে যাবে। এবার সিটিতে ফিরে যাও, আর তোমার হাতটা ভাঙতেও পারে। তোমরা সবাই 10 সেকেন্ড সময় পাবে এই প্যাটার্নটা মুখস্থ করার জন্য। তোমরা তৈরি হলেই তোমাদের বাটনটা প্রেস করো আর শুরু করো প্রথম রাউন্ড। 2 3 3 4 3। ওরা খুব মনোযোগ দিয়ে খেলছে, আমি নাম্বার ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। ওরা একটু কাছে চলে এলে তুমি ওদেরকে সাহায্য করতে পারো, বিপদেও ফেলতে পারো। তোমরা কিন্তু আমাকে সাহায্য করো, কারণ আমার কিন্তু কিছু মনে নেই। আমি এখন এটাই পা দেবো। ও ও ও আমার মনে হয় আমি শেষ 4-5টারও মুখস্থ করে ফেলেছি। আশা করি এতদূর পৌঁছে যাবে। ঠিক আছে পেটু, তুমি এখন মনিকার কাছে ফিরে যাও প্লিজ। আমার পেছনে কি চলছে একবার দেখো। 2 দিন আগে পর্যন্ত এখানে কিচ্ছু ছিল না। ওরা একটা কাস্টম কন্ট্রোল রুম তৈরি করেছে এখানে, যেটা বাকি কন্ট্রোল রুমের থেকে অনেকটাই আলাদা। এটা একটা বিশাল বড় কাজ, কেবল এটা তৈরি করাই নয়, এটাকে ফিল্মিং করাও। ক্লিটস, তুমি যখনই আমাদেরকে বলবে আমরা তখনই আমাদের পরবর্তী কাজ শুরু করে দেবো। এখন 12 জন কি 13 জন কন্টেস্টেন্ট, তার সাথে জিমি আমার কানে একসাথে কথা বলছে, আর আমি শুনছি, আর একসাথে সকলের কথা আমার কানে বাজছে, আর সাথে টাইলারও। ও বলছে আমার কেমন অ্যাংজাইটি হচ্ছে, আমি আর এটা আমার কানে রাখতে পারছি না। তোমরাও শোনো, যেটা শুনে ও একেবারে পাগল হয়ে যাচ্ছে।
দেখো আমি শুধু বলছি এটা এইভাবে করতে হবে, আমাদের একমাত্র এটাই সুযোগ আছে। বেসিক্যালি সবাই একসাথে কথা বলছে, আমার কিছু বলার নেই। হতে পারে এরপরে যে যাবে সে পুরোটাই কমপ্লিট করবে, তাই তোমরা এই ব্যাপারটা নিয়ে একটু ভাবতে পারো। আমি তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা আলোচনা করতে পারো। আর তোমাদের মাথায় কি চলছে আমাদেরকে বলো। কার্ল, জিমি এই কথাটা বারবার বলছে টেকের মাঝখানে, এটাই তোমার কাছে তোমার ক্যারেক্টার বিল্ড করার সুযোগ। তোমাদের রিয়াকশন খুবই দরকার, আমি জানি অনেক কিছু বলার রয়েছে। আগের সিজনে এই সময় আমাদের 50 জন বাকি ছিল, আর এখন এই মুহূর্তে 13 জন রয়েছে, খুব তাড়াতাড়ি 10 জন হবে। তাই আমার মনে হচ্ছে ও চেষ্টা করছে যাতে সব ক্যারেক্টারগুলোকে নিয়ে খুব একটা ভালো গল্প তৈরি হয়। ঠিক আছে, এবার নিক যাবে, কেউ ওকে বাধা দিল না। নেক, তুমি পারবে ভাই। নিক জিতলে তোমাদের মধ্যে কিন্তু কেউ এলিমিনেট হয়ে যেতে পারে। নিককে অনেকটাই কনফিডেন্ট দেখাচ্ছে, ও কারোর সাহায্য না নিয়েই এগিয়ে গেল। ওপরে ওপরে। ইয়েস, আমি ওকে বলেছিলাম পরের জন তুমি দেখো নিশ্চয়ই জিতবে। সত্যি বলতে আমরা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক কম সময়ে ওরা চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিয়েছে, প্রায় 6 ঘন্টায়। তাই আমরা এখন সিটিতে ফিরে যাচ্ছি। খুব ভালো, দারুণ খেলেছো নিক, লেটস গো! বাকিদের বেরিয়ে আসতে বলে, ওরা স্মোকের মধ্যে আছে। সবাই বাইরে চলে এসো। জিমি, এখন কি হতে চলেছে? আমরা এখন কাউকে এলিমিনেট করবো না আজকে। দেখো, আমরা চাই গল্প তৈরি হোক, তাই আমরা দুজন উইনার পেয়ে গেছি যারা ঠিক করবে কোন 3 জন বাড়ি যাবে। আমরা ওদেরকে 24 ঘন্টা সময় দেব সিদ্ধান্ত নেবার জন্য। তোমার স্ট্যামিনা এখন কেমন রয়েছে? আমাদের এখনো 30 দিন বাকি। তোমার কি এটা এখন খুব কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, এটা কঠিন। আমাকে এখনো টিকটক আপলোড করতে হবে, ইউটিউব শর্টস আপলোড করতে হবে, মেন চ্যানেল ভিডিও রয়েছে। এ হলো মিস্টার বিস্ট, পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার। তো আমার পেছনে জিমি এখন অন্য একজন ক্রিয়েটারের সাথে কোল্যাব করছে, আর এই নিয়ে আজকে 9 নম্বর হলো। আর প্রত্যেকটা কোল্যাব খুবই দ্রুত শুট করা হচ্ছে। এটাকে ব্রেন্ট রিভেরা, এটা কেমন লাগলো? আর এগুলো সব ম্যানেজ করছে সিনান, হেড মার্কেটিং ম্যানেজার বিস্ট গেমের। একটা শোকে প্রমোট করার জন্য কতগুলো টিকটক ভিডিও তোমাদের শুট করতে হয় গোটা শোটাকে জুড়ে। 47-40। ওয়াও! আর এটা কতটা কঠিন, মানে খুব সময় বের কঠিন। করা জিমির জন্য আমি বলার আগেই তুমি বলে দিলে। খুবই কঠিন। হ্যাঁ। আমরা ক্রিয়েটারদের সেটের বিভিন্ন জায়গায় নিয়ে যাই জিমির ব্রেকের সময়, তাতে জিমি সময় নষ্ট না করে অনেকগুলো পরপর কোলাপ করে নিতে পারবে। আমরা বিচ সিটির সব জায়গায় ইউজ করি সেট পিস হিসাবে, ওয়েট রুম, লাইব্রেরি, ফেস্টিভ্যাল, ক্যাফে থেকে শুরু করে সবকিছু। লিটল শুটার আমাকে অনেক কিছু শিখিয়েছে। এটার জন্য কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ? কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি। জিমি কন্টেন্টগুলো শুট করার আগে আমি সব ক্রিয়েটারদের সাথে সময় কাটাই, যাতে হ্যাঁ, এটা ওরা দেখতে যেগুলো কেমন ভাবনা লাগছে? চিন্তা করেছে সেগুলো জিমির নির্ধারণ করা সময়সীমার মধ্যে শেষ হয়ে যায়। তুমি এই গাছটার কাছ দিয়ে সব সময় হাঁটাচলা করছিলে। সত্যি? আমি এখানেই ছিলাম। ও মাই গড! গেস করতে পারবে কে জিতবে? আমরা 3, জিমির সাথে 2, শুট করার আগে 1 ক্যামেরা অ্যাঙ্গেল, আলো, শব্দ সব নিখুঁতভাবে চেক করে নিই, যাতে একটাকেই কাজ হয়ে যায়, ওর সময় নষ্ট না হয়। গেস করো কে বাস্কেট করতে পারবে। 3, 2, 1। তোমার শিডিউল খুব বিজি, সেই জন্য ও হ্যাঁ, আমাকে বিজ গেমস শুটিং এ যেতে হবে। আমি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। তুমি কি শোয়ের প্রত্যেকটা মুহূর্তকেই এইভাবে ভাগ করে মনোযোগ দিতে পারো? আমার মাথায় সবকিছু সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে, কিন্তু তবুও কন্টেন্ট তৈরি করার সময় মানে আমি এতটাই মনোযোগ দিয়ে কাজ করি, লোকেরা আমাকে বলে এরকমটা করো না। মানে নিজের যত্ন নেওয়া অনেকটাই কম হয়। আমি সবসময় আমার ফিয়ান্সের ক্ষেত্রে ভালো পার্টনার হতে চাই, বাকি সব ক্ষেত্রেও সমান মনোযোগ দিতে চাই, কিন্তু কাজ করার সময় আমি জল খেতেও ভুলে যাই। আর এর ফলে মাঝে মাঝে আমার পেটে ব্যথাও করে। আর তখন আমার মনে পড়ে, ও আমি তো বাথরুম গেছিলাম প্রায় 9 ঘন্টা আগে। সত্যি বলতে আমি শরীরের কথা ভুলেই যাই, কারণ কাজের মধ্যে আমি এতটাই ডুবে থাকি। তাই খুব কম সময় আসে যখন আমি কাজের থেকে বেশি নিজেকে একটু বেশি সময় দিই। যখন আমি প্রথম কাটান খেলি তখন আমার খুব ভালো লেগেছিল। আমার মনে পড়ে আমি প্রায় 27 ঘন্টা টানা কাটান খেলেছিলাম। আমার কনসেন্ট্রেশন এমনই, এটা হয়তো খারাপ, কিন্তু আমি নিজের সবটা দিয়ে দিই। আমি শুধু জানি যে আমি কাজ ছাড়া কোনো মতেই এক মুহূর্ত থাকতে পারবো না, আর সেটাই আমার জীবনের উদ্দেশ্য বলতে পারো। আর এটাই আমাকে লড়াই করার শক্তি দেয়, এবং এভাবেই এখানে এসে পৌঁছেছি। আর ভাগ্যক্রমে যে জিনিসটার প্রতি আমি জড়িয়ে পড়েছিলাম সেটা হলো ইউটিউব। যখন আমি টিনেজার ছিলাম তখন খুব অদ্ভুত লাগতো। আমার স্কুলের বন্ধুরা বলতো, তুমি এসব ইউটিউবে কি সব করছো, কিন্তু আমি ওদের কথা না শুনে শুধু কাজ করে গেছি। আর এখন অনেক বড় বড় জিনিস করছি। আমি অন্যান্য ইউটিউবারদের সাথে কথা বলতাম, তাদের সাথে দিনে প্রায় 15 ঘন্টা টানা কথা বলতাম। প্রায় বলতে পারো তুমি প্রতিদিন বন্ধুদের পেয়েছি আমি। আমি কম্পিউটারে বসেছিলাম আর আমি দেখছিলাম তুমি 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছেছিলে। 23 ঘন্টার ভিডিও ছিল, ওর ভিডিওটা অনেকে দেখেছিল আর তখন জানতো না সেই ওকে। সময় ওর চ্যানেল আমার থেকেও বড়। মানে দেখো, লোকেরা আগে আমাকে ভাবতো অদ্ভুত, একটা পাগল, কিন্তু তারাই এখন বলে তুমি একটা জিনিয়াস। ও ওয়াও!
তুমি বুঝতে পেরেছিলে, তুমি পরিশ্রম করেছো, আর এটা শুনতে আমার ভালো লাগে। বিগত 2 ঘন্টা ধরে জিমি চারপাশটা ঘুরে সমস্ত কন্টেস্টেন্টের সাথে কথা বলছে, কারণ এখন কে কি বলবে কেউ জানে না। কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে বা এমন কোনো মোমেন্ট তৈরি হলো যেটা এডিটে কাজে লাগবে। তোমরা কিভাবে সিদ্ধান্ত নেবে? এখন পরিস্থিতিটা একটু বেশি চাপের, কিন্তু দিন শেষে আমি চাই যে টপ 10 প্লেয়াররা বিশ্বাসযোগ্য হোক। তোমার ডিসিশনটা খুবই কঠিন হতে চলেছে, কিন্তু তোমরা টপ 10 এ রয়েছো। গুড লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরা কিন্তু সেম। ওরা জানে যে এখন ভোট হতে চলেছে আর সব দলগুলো এবার ভেঙে যাবে। মেয়েরা যেমন মেয়েদের সঙ্গে থাকার কথা বলছে, আর কিছু ছেলেরা বলছে মেয়েদের পক্ষে থাকবে। মনিকা ছেলেদের পক্ষ নিচ্ছে। দেখো, তুমি এখন বলতে পারো আমি আর মনিকা সব থেকে শক্তিশালী দল এই সিটির মধ্যে। যদি আমি আর জিম টপ 2 তে থাকি, তাহলে আমি চাইবো যে সেরা কম্পিটিটরই জিতুক। না, আমরা দুজন যদি থাকি তাহলে আমি আমার সবটা দিয়ে ও খেলবো। আমাকে বলেছে যে ও আমার সবসময় পাশে আছে, আর সেটা আমার সত্যিই ভালো লাগে, আর সেখান থেকে আমার কনফিডেন্ট আরো বেড়ে যায়। দেখো, আমাদের গল্পটা আরো ভালো হয়েছে কারণ আমাকে ওর থেকে দূরে সরানোর জন্য আমাদের কারোর কাছেই কোনো ফোন নেই। মানে ও আমার অনলাইন প্রেজেন্স সম্পর্কে কিছু জানে না। ও জানে না যে বাইরে আমার কিরকম রেপুটেশন। ও শুধু জানে যে আমি কেমন মানুষ, আর আমিও জানি ও কেমন মানুষ। বলতে পারো একটা জেনুইন লাভ স্টোরি। হ্যাঁ, আমি জিমের কাছ থেকে ভেতরের খবর পেয়েছি। ভেতরের খবর দিয়েছি আমি। মনিকা আর ব্রাইলির ব্যাপারটা হলো ওদের মধ্যে মনোমালিন্য রয়েই গেছে। তোমার সাথে যে মানুষরা থাকবে তাদের মতামতে তুমি শুধু গুরুত্বপূর্ণ মনে করবে। এটা তুমি তোমার বয়ফ্রেন্ডের মাথায় ভালো করে ঢুকিয়ে দাও, কারণ ও এমনটা করে না। আমাদের মধ্যে কিছু প্রতিযোগী আছে যারা সময়ের সাথে পাল্টে যায় এবং তাদের কখনোই তুমি চিনতে পারবে না। আমি কি ঠিক শুনলাম যে তুমি সব মেয়েদেরকে এলিমিনেট না, করে আমি দেবে? জানি আমি এটা করব। আমি ওদের এখান থেকে বের করার জন্য যা যা দরকার তাই করব, আর আমি সবকিছুই করব আড়াল থেকে। টাইমারে আর 57 মিনিট বাকি আছে, আর তারপরে 3 জন বিস্ট গেম থেকে এলিমিনেট হয়ে যাবে। আমরা পেয়ে যাবো আমাদের টপ 10 প্লেয়ার্স। আজকে রাতের পর 10 জনের 10% করে চান্স থাকবে $5 মিলিয়ন জেতার। এই দুটো আলাদা রং কেন? আমরা এই হার্টের কনসেপ্টটা চালু করতে চাইছি। আমরা আমাদের শো এর মূল বিষয়গুলো তুলে ধরতে চাইছি। ঠিক আছে, আমরা কি 10টা নিখুঁত হার্ট পেতে পারি? দেখো, আমরা কয়েন ফ্লিপ আবার নিয়ে এসেছি, কিউবস আবার নিয়ে এসেছি। আমাদের কাছে এই সমস্ত ভিন্ন ভিন্ন উপাদান রয়েছে যা আমরা আমাদের শোতে আরো বেশি করে রাখতে চাই, যাতে বিস্ট গেমস আমাদের অডিয়েন্সের হৃদয়ের খুব কাছাকাছি থাকে। কালারগুলো যত লালের কাছাকাছি হবে ততই ভালো। কন্টেস্ট্যান্টস, সময় হয়েছে। প্লিজ তোমরা সবাই নিজেদের হার্টের সামনে দাঁড়িয়ে পড়ো। আমি ওদের এতটা নার্ভাস কখনো দেখিনি। আর এরকম শান্ত ওদের কখনো দেখিনি। কেউ জানেই না কে এলিমিনেট হবে। কার্ল আর তারিক এই বড় মুহূর্তটা রিয়াকশনের জন্য পজিশন নিয়ে নিয়েছে। আর দেখো, জিমি চেষ্টা করছে কন্টেস্টেন্টের মধ্যে থেকে কন্টেন্ট বেট করে নেওয়ার। আর ওদিকে দেখো, ড্রোনগুলো পজিশনে রয়েছে শট ঠিকঠাক নেওয়ার জন্য। শেষ কার হার্ট ভাঙবে, ফাইনাল টপ 10 এ কারা যাবে, সেই জন্য ওদের কাছে এই মুহূর্তটা খুবই মূল্যবান, কারণ এই শটগুলোই খুব প্রয়োজন বিস্ট গেমসের জন্য। যে হ্যামারটা নিয়েছে তাকে আমার কিছু বলার নেই, কিন্তু শুধু ও না, গার্ডস, এলিমিনেশন হ্যামার নিয়ে এসো। সময় হয়ে গেছে প্রথম হার্ট ভাঙার আর সেই কন্টেস্ট্যান্টকে এলিমিনেট করে দেবার বিস্ট গেম থেকে। এগিয়ে যাও যার হার্টটা তোমরা ভাঙতে চাও। আমি শুধু ওদের সিঁড়ি দিয়ে নেমে আসা এবং ঘাসের উপর হাঁটা সিটি ক্যাম শট চাই, আর তারপর এটা পরিষ্কার করে লম্বা লেন্স লাগালে খুব সুন্দর লাগবে। তোমরা নিশ্চিত যে ওর হার্টটাই তোমরা ভাঙবে? তুমি কিসে ইমোশনাল হও? মানে এখানে 30 দিন থাকার পরে ধরো এত মানুষ কাঁদছে বা রেগে যাচ্ছে, আর তারপর যখন তোমাকে দেখছি যে এইসব নিয়েই বেঁচে রয়েছো, হ্যাঁ। এই পর্যায়ে কি তোমাকে ইমোশনাল করে তোলে? হ্যাঁ, সত্যি বলতে যখন এই মুহূর্তগুলো আমরা শুট করি তখন আমি নিজেকে সেই কন্টেস্ট্যান্টদের জায়গায় রাখি যাদের পাশে আমি দাঁড়িয়ে আছি। তুমি যতই সেনসিটিভ হও না কেন, এই সমস্ত জিনিস আমাকে কখনো দুঃখ দেয়, কখনো বা আনন্দও দেয়। তুমি কি কখনো কেঁদেছো? মানে যখন কোনো কন্টেস্ট্যান্ট কাঁদে, মানে ধরো। ও হ্যাঁ, নিশ্চয়ই। তুমি আমার ইউটিউব চ্যানেল স্ক্রল করলে অনেকগুলোই পেয়ে যাবে। তুমি ঠিক খুব আছে? ভালো মানুষ ভাই, ক্ষমা করো। এ 2 সপ্তাহ পরে স্ট্রংম্যান কম্পিটিশনে কম্পিট করবে। 5 বার টানা জিতেছে, এবারে 6 নম্বর হবে। তাহলে এবার শেষ হাতটা এরা ভাঙবে। আমি সেটের মধ্যে এতটা টেনশন আগে কখনো দেখিনি। মানে হ্যাঁ, এটা আমরা সবাই জানি। আর এত মানুষের সামনে নিজের হার্টটা ভেঙে যেতে দেখতে কেউই চাইবে না। এরকম নিষ্ঠুরতা হবে। তোমরা কি নিশ্চিত তোমরা ওর হাতটাই ভাঙবে? গার্ডস, ওদের জ্যান্ত কবর দাও। এটা হলো এমন একটা ভয় যেটা নিয়ে সবাই ভীত। মানে আমার তো এখন থেকেই ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে। আমরা বেশ কয়েক ঘন্টা এটা বন্ধ রেখেছিলাম। আমাদের কিছু সমস্যা রয়েছে যেগুলো আমাদের সমাধান করতে হবে। আগামীকাল মুষলধারে বৃষ্টি হবে। যদি আমরা আজ রাতে এই শটটা না নিই তাহলে সব শেষ হয়ে যাবে। আপনারা কি মনিকার বাবা মা? তুমি কি কন্টেস্টেন্টদের সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাও? তুমি বলেছো যে তোমরা বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছি। সত্যি?
কন্টেস্টেন্টরা এখন পরিবারের সাথে রয়েছে আর এদিকে একটা বিশাল সেট তৈরি করা হচ্ছে শেষ রাতের খাবারের মতো। আর্মিতে সেনাদের যুদ্ধে পাঠানোর আগেই সব করা হয়।